আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ত্রিপুরা পায়োনিয়ার পত্রিকার সাংবাদিক দেবমাল্য কাশ্যপের একটা বিশেষ রিপোর্ট নিয়ে আলোচনা করছি। মানে আমরা তো সাধারণত ভাবি কৃষিকাজ মানেই প্রকৃতির সাথে একটা জুয়া খেলা, তাই না? হ্যাঁ, একদমই তাই। মানে বৃষ্টি হলো তো ফসল হলো, না হলে নেই। ঠিক, কিন্তু আমাদের আজকের লক্ষ্য হল উত্তর ত্রিপুরার ধর্মনগরে হওয়া একটা একদিনের কর্মশালা নিয়ে কথা বলা। কারণ এই ক্ষেত বাঁচাও অভিযান নামের কর্মশালাটা নাকি পুরো হিসেবটাই পাল্টে দেওয়ার দাবি করছে। আচ্ছা চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এদের পদ্ধতিটা। মানে শুধু যে কৃষকদের হাতে কিছু বীজ বা সার ধরিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। ও আচ্ছা, তার মানে অন্য কিছু শেখানো হচ্ছে। একদম। মূল ফোকাসটা হলো আধুনিক প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় করানো। ওই ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই কর্মশালায় মূলত হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে ফসলকে রোগ আর পোকার হাত থেকে বাঁচানো যায়। মানে ওই স্মার্টফোন আপডেটের মতো আর কি। ধরুন মান্ধাতা আমলের কৃষিকাজ যেন ওই পুরনো মডেলের স্মার্টফোনের মতো। হার্ডওয়্যার হয়তো ঠিক আছে, কিন্তু সঠিক সফটওয়্যার আপডেট না থাকলে তো সেটা বারবার ক্র্যাশ করবে। একদম সঠিক উপমা দিয়েছেন। কৃষিক্ষেত্রেও জমি আছে, শ্রম আছে, কিন্তু আধুনিক প্রযুক্তির আপডেট ছাড়া সেটা বারবার হোঁচট খাবেই। আর এখানেই ওই কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং বিধায়ক জহর চক্রবর্তীর উপস্থিতিটা খুব তাৎপর্যপূর্ণ। আচ্ছা, মানে তারা ঠিক কি বলছেন এই ব্যাপারে? তারা স্পষ্টই বলেছেন যে রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হল কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করা, মানে একটা টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা আর কি। কিন্তু আমার একটা খটকা লাগছে। মানে প্রযুক্তিগত আপডেটের তাত্ত্বিক আলোচনা তো হলো, কিন্তু এর মানে কি দাঁড়াচ্ছে? একটা মাত্র একদিনের কর্মশালা দিয়ে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা কিভাবে সম্ভব? এটা কি একটু বেশি বড় দাবি হয়ে যাচ্ছে না? দাবিটা বড় মনে হলেও এর পেছনের যুক্তিটা হলো নলেজ ট্রান্সফার বা জ্ঞান স্থানান্তর। জন উন্নয়নমূলক প্রকল্পে যে জোয়ার তিনি এনে দিয়েছেন, এই জোয়ারকে কেন্দ্র করে আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা সদর দপ্তরে ধর্মনগরে রাগনা স্কুলে হল করে আমাদের প্রোগ্রাম চলছে কৃষি দপ্তরের উদ্যোগে, এবং তাদের সভাপতিত্ব করছেন আমাদের উত্তর ত্রিপুরার সম্মানিত জেলা সভাধিপতি অমরনাথ মহোদয়া। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ত্রিপুরা রাজ্য সম্মানিত মন্ত্রী কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। মন্ত্রী রতনলাল নাথের মতে কৃষকের অগ্রগতি ছাড়া তো আর দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই আগদিনের হলেও এই কর্মশালায় কৃষকদের কিন্তু কৃষি বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকেই তারা শিখছেন। হ্যাঁ ঠিক তাই। যে কৃষক এতদিন হয়তো পোকা লাগলে শুধু আন্দাজে কীটনাশক দিতেন, তিনি এখন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে একদম নির্দিষ্ট পোকা দমনের উপায় শিখছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। অর্থাৎ সমস্যা সমাধানের চাবিকাঠিটা কৃষকের হাতেই তুলে দেয়া হচ্ছে। কিন্তু শুধু পোকা দমন করলেই তো আর কৃষিকাজ রাতারাতি লাভজনক হয়ে যায় না, তাই না? না না, শুধু পোকা দমন নয়, রিপোর্ট অনুযায়ী এর পাশাপাশি উন্নত মানের বীজ ব্যবহার, আধুনিক যন্ত্রপাতি আর সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়েও জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে খরচ কমানো আর ফসলের মান বাড়ানো, এই দুটোতেই ফোকাস করা হচ্ছে। একদম। যখন একজন কৃষক আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কম সময়ে বেশি জমি চাষ করতে পারবেন আর সঠিক সেচ ব্যবস্থার মাধ্যমে জলের অপচয়টা আটকাতে পারবেন, তখন তার উৎপাদন খরচ কিন্তু অনেকটাই কমে যায়। হ্যাঁ, সেটা তো বটেই। আর এই হাতে কলমে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণটা পাওয়ার ফলেই কৃষকদের মধ্যে এতটা উৎসাহ দেখা গেছে, তাই তো? হ্যাঁ, কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা সত্যি ভীষণ আনন্দিত, কারণ তারা বুঝতে পারছেন যে কৃষিকাজ আর শুধু ভাগ্যের ওপর নির্ভরশীল থাকছে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ কৃষকদের এই জ্ঞান আর দক্ষতা বৃদ্ধির প্রভাব তো শুধু ধর্মনগরের কৃষি জমিতেই আটকে থাকবে না। যখন উৎপাদন বাড়বে আর আয় বাড়বে, তখন তো সামগ্রিক অর্থনীতির বুনিয়াদটাই শক্ত হবে। ঠিক বলেছেন, এটি তখন একটা পরিকল্পিত এবং লাভজনক ব্যবসায় পরিণত হবে। একদম। তাহলে বিষয়টা যদি একটু তলিয়ে দেখা যায়, একদিনের একটাই ম্যানুয়াল আপডেট বা কর্মশালা যদি ফসল রক্ষা নিয়ে কৃষকদের মধ্যে এত বিপুল উৎসাহ তৈরি করতে পারে, তবে এই আধুনিক প্রযুক্তি আর বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থাটিকে যদি প্রতিদিন
ডিজিটাল মাধ্যমে সহজলভ্য করা হয় তবে কেমন হয়? এটা বেশ দারুণ একটা ভাবনা। হ্যাঁ, মানে ধরুন যদি কৃষকদের নিজেদের ফোন থেকেই প্রতিদিনের ওই সফটওয়্যার আপডেট বা সমস্যার সমাধান পাওয়ার সুযোগ থাকে, তবে গোটা দেশের কৃষিচিত্রে কি একটা অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয়? আজকের আলোচনা থেকে এই প্রশ্নটাই ভবিষ্যতের ভাবনার খোরাক হতে পারে। ওয়াট সবই বিদেশে বলতো, আমেরিকা গিয়ে বলতো, আমার দেশের মানুষকে খাওয়াবো, আমার কিছু চাল দিই, কিছু গম দিই, যার পুরা জল চালাইতো, যার পুরা গমাইতো, এবং সেই চালটা কি ক্যাপসুল চাল। যারা পুরান মানুষ আপনারা বুঝবেন, আজকে চালানো লাগেনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন কারা করত? চীন। এখন কে করে? পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে নাম্বার 1 ইন্ডিয়া। আজকে এটা ক্রেডিট কার্ড নরেন্দ্র মোদী। সব ব্যবসায়ীর পকেটে 1 কোটি টাকা ঢুকে দিই, সব ডাক্তারের পকেটে 1 কোটি টাকা ঢুকে দিই, সব সাংবাদিকদের পকেটে 1 কোটি টাকা ঢুকে দিই। আমার তো টাকা আছে ব্যাংকে, আমার আর চিন্তা নাই, আমার কৃষিকাজ করানো লাগতো না, আমার মজুরি করানো লাগতো না, আমার শিক্ষকতা করানো লাগতো না, আমার ডাক্তারি করানো লাগতো না। তাইলে আপনার কাছে টাকা আছে ব্যাংকে 1 কোটি টাকা, হঠাৎ বাচ্চার শরীর খারাপ হইলো, ডাক্তার বললো আমি দেখতে পারতাম না, আমার দরকার নাই। দোকানদারে গেলেন, দোকানদার বললো আমি খুলতাম না দোকান, কারণ আমার তো টাকা আছে, আমরা দোকান খুলতাম করে। কৃষক কইল না, আমি কোনো সবজি টবজি করানোর দরকার নাই, আমার তো টাকা আছে, চলবনি চলবনি। টাকা লইয়া হাঁটবেন, টাকা লইয়া হাঁটবেন, টাকা সুটকেস নিয়ে হাঁটবেন। এই জন্য প্রধানমন্ত্রী বলছে আত্মনির্ভর ভারতবর্ষ, এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এক নরেন্দ্র বলেছে যে আত্মনির্ভর হতে হবে। যত সাহায্য করার কিচ্ছু হবে না যদি না মানুষকে আত্মনির্ভর করা যায়। যদি ধর্মনগরে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় তাহলে মানুষ ভালোভাবে চলবে না যদি আত্মনির্ভর না। দিস ইজ দ্য মেইন কোশ্চেন। দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটা করছে, আগে কোনো প্রধানমন্ত্রী এই লাইনে চিন্তা করে না।